10, 11, 12 থেকে কিন্তু গুমের রাজ্য কায়েম হয়েছে। ডিএমপি কমিশনার থাকা অবস্থায় সরকার বিরোধী রাজনৈতিক। গতকালকে জাপান এবং ফিলিস্তিন এম্বাসির পাশেই এই দুর্ঘটনাটা ঘটে। একজন পুলিশ সদস্য আরেকজন পুলিশ সদস্যকে গুলি করে জারজা করে দিয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, বেনজির আহমেদ তিনি শুধুমাত্র সম্পদই অর্জন করেনি, এর পাশাপাশি তিনি যখন ক্ষমতায় ছিল সেই ক্ষমতায় থাকা অবস্থায় কিভাবে মানুষকে খুন করেছে এই বিষয় নিয়ে এই আইনজীবী কি বলেছে দর্শক সেটা আপনারা দেখতে পাবেন। সাথে সাথে পুলিশের হাতে পুলিশ খুন নিয়ে সাবেক সেনা সদস্য অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে দর্শক, যে কথাগুলো আপনারা শুনতে পাবেন। তাই দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন দর্শক আমরা সর্বপ্রথম দেখে আসি এই উকিল কি বলেছে। কার্যক্রমে আমরা দেখছি নজিরবিহীন, নামের অর্থ তার সাথে মিল আছে। বেনজির মানে নজিরবিহীন। কেন এই কথাটা বললাম দেখুন, বেনজির সাহেব ডিএমপির কমিশনার হলেন 14 অক্টোবর 2010 এবং বাংলাদেশে এই 10, 11, 12 থেকে কিন্তু গুমের রাজ্য কায়েম হয়েছে। ডিএমপি কমিশনার থাকা অবস্থায় সরকার বিরোধী রাজনৈতিক দলের ছাত্রদল, যুবদল, বিএনপির অনেক নেতাকর্মী কিন্তু গুম এবং ক্রসফায়ারের শিকার হয়েছিলেন বিভিন্ন ওয়ার্ড থানা। তার শুধুমাত্র অর্থনৈতিক দুর্নীতির বিষয়ে কথা হচ্ছে, যেটা জাতি এবং ক্ষতিগ্রস্ত পরিবার বিক্ষুব্ধ, সংক্ষুব্ধ। ডিএমপির কমিশনার থাকাকালীন সময়ে তিনি মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত। 5 বছর যখন ডিএমপি কমিশনার ছিলেন, সরকার বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী হত্যার শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, ক্রসফায়ারে গিয়েছে। পরবর্তীতে 2015 থেকে 20 পর্যন্ত তিনি র্যাবের ডিজি ছিলেন এবং র্যাবের ডিজি থাকা অবস্থায় মানবতা বিরোধী এমন অপরাধ করেছিলেন যে কারণে 2021 সনের 10ই ডিসেম্বর ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট তাকে পার্সোনালি স্যাংশনের আওতায় নিয়ে আসে। অর্থাৎ তার মানবতা বিরোধী কার্যক্রমের বিচার এই দেশের মানুষ চায়, যেমনিভাবে চাচ্ছে দুর্নীতির বিচার। আর আপনারা জানেন, আপনারা জিজ্ঞেস করলেন যে তার যে এই যে বিচারের বা তদন্তের বিষয়টা হচ্ছে কি, আমি যা বললাম যে বেনজির, নজিরবিহীন। দেখুন, এই যে দুর্নীতি দমন কমিশনে কথিত একটা চিঠি পাঠিয়েছেন একজন আইনজীবী, আদৌ চিঠি কি পাঠানো হয়েছে? কোনো আইনজীবীর নাম কি এখন পর্যন্ত কেউ বলেছে? কি গ্রাউন্ডে তার সময় চেয়েছে কেউ কি কিছু বলেছে? অনেকেই মনে করছে যে এটা গায়েবী, অনেকেই মনে করছে এটা ভুতুরি আইনজীবী বা ভুতুরি চিঠি। আদৌ কোনো চিঠি এসেছে কিনা, যদি কোনো চিঠি এসে থাকে জাতির সামনে সেটা দিতে হবে এবং কোন গ্রাউন্ডে তার সময় চেয়েছে। অফকোর্স আইনের আশ্রয় নেওয়ার অধিকার প্রত্যেকটা ক্রিমিনালের আছে। দর্শক এই আইনজীবীর কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলুন দর্শক এবার আমরা দেখে আসি এই সাবেক সেনা সদস্য কি বলেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, সবাই কেমন আছেন? একটি আকস্মিক দুর্ঘটনার কথা আমরা দেশবাসী শুনতে পেলাম। পুলিশের গুলিতে পুলিশ নিহত। আর এই পুলিশের গুলিতে পুলিশের নিহতকে একটি সূত্র রেখে যাওয়ার কথা আমাকে পূর্বে কিছু কথা বলতে হয়। প্রিয় দেশবাসী, 28 অক্টোবর 2023-এর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের গুলিতে পুলিশ নিহত হয়েছিল এবং এটা ডিবিসি নিউজ, সব জায়গাতে আমরা নিউজ পেয়েছিলাম। কিন্তু এটাকে ডাইভার্ট করে ওই পুলিশ সদস্য নিহতকে কেন্দ্র করে বিএনপির উপর চাপিয়ে দেওয়া হয়েছিল যে বিএনপির লোক পুলিশকে পিটিয়ে মেরে ফেলেছে। কিন্তু যারা হেলমেট পার্টি মেরেছে এগুলো কোনো বিএনপির প্রার্থী ছিল, বিএনপির কোনো কর্মী ছিল না। আপনারা জানেন বিএনপির এই মহাসমাবেশ 28 অক্টোবর 2023-এর যে মহাসমাবেশটি ছিল, সারা বাংলাদেশ থেকে যত লোক ঢাকাতে ঢুকবে প্রত্যেকটা ফটকে মানে প্রত্যেকটা রোডে পুলিশের নিয়ন্ত্রণ ছিল এবং তারা সার্চ করে তাদেরকে ভিতরে ঢুকিয়েছে। কেউ হকি স্টিক, কেউ হেলমেট, এ ধরনের কোনো লোক সংখ্যা বিএনপির ছিল না এবং এখানে উচ্ছৃঙ্খল করার জন্য অন্য কোনো দলের লোক যুক্ত আছে বলে এটা আমরা মনে করি। কিন্তু তৎকালীন একজন পুলিশ সদস্য নিহতকে কেন্দ্র করে ঢাকা ডিএমপি কমিশনার, সহকারী কমিশনার বিপ্লব কুমার সরকার সাহেব উনি বলেছিলেন এবং আমিনুলের, ওনার নাম ছিল আমিনুলের লাশ নিয়ে ওনারা শপথ করেছেন যারা আমিনুলকে হত্যা করেছে তাদেরকে কাউকে ছাড়বে না। এই জন্য বিএনপি নেতাকর্মী প্রায় 30-40 হাজার 50 হাজার লোককে তারা গ্রেফতার করেছে, নির্মমভাবে অত্যাচার করেছে একজনকে কেন্দ্র করে। অথচ ডিবিসি নিউজে ছিল পুলিশের গুলিতে পুলিশ নিহত, সেটা আবারও প্রমাণিত হলো গতকালকে
জাপান এবং ফিলিস্তিন এম্বাসির পাশেই এই দুর্ঘটনাটা ঘটে। একজন পুলিশ সদস্য আরেকজন পুলিশ সদস্যকে গুলি করে জারজা করে দিয়েছে, কারণ তারা সহপাঠী। তাদের সাথে মনোমালিন্য ছিল আরো কয়েকদিন আগে থেকে, যেটা আমরা নিউজ পেলাম। এবং এই সহপাঠীর যদি এরকম দুর্ঘটনা হয়ে থাকে বা তাদের সাথে ঝগড়া বিবাদ হয়ে থাকে, তাহলে একই পোস্টে দুজনের ডিউটি না থাকায় উত্তম ছিল। যারা গার্ড কমান্ডার ছিলেন, যারা ওইখানকার প্যাট্রোলিং এর দায়িত্বে ছিলেন, যারা ডিউটি বন্টন করেন, তারা এই দুই ব্যক্তিকে দুই জায়গায় রাখা উচিত ছিল, কিন্তু আপনারা রাখেন নাই। তাদের এই ঝগড়াটাকে তীব্র আকারে ধারণ করে তারা এই পর্যন্ত মৃত্যু পর্যন্ত তারা গড়িয়ে এসেছে। এবং একজন মৃত্যু নয়, এখানে একজন জাপান এম্বাসিরও একজন ড্রাইভার, এম্বাসির সাথে একজন ড্রাইভারও গুলি খেয়ে আহত হয়েছে, পথচারী আহত হয়েছে, আরেকজন মোটামুটি 3-4 জন আহত হয়েছে এই গুলি করে। তো একজন সহপাঠীকে কখন গুলি করে? যখন তারা ত্যক্ত শিকার হয় বা অতিরিক্ত রাগ প্রয়োগ হয়, এমন তাদের কথা আচার আচরণ, মানে একজনের কথা একজন সহ্য হয় না, অতিরিক্ত চাপাচাপির কারণের ফলেই তাদের রাইফেলের ভিতরে যত গুলি আছে তার প্রয়োগ করতে বাধ্য হয়, হয়তো হয়েছে এরকমই। আজকে পুলিশ কমিশনার বা পুলিশের বিবৃতিতে আসতেছে যে এই বিষয়ে আমরা তদন্ত করব। এখানে তদন্তর কোনো কিছুই নাই, ডাইরেক্ট গুলি করেছে এটাই প্রমাণ। এখানে তদন্ত কোনো কিছু নাই, আর এটাকে দামাচাপা দেওয়া যাবে না। আর এটা ওই যে 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশের মতো নয় যে জামাত বিএনপির উপর চাপিয়ে দেওয়া হবে। এটা জামাত বিএনপির কাজ নয়, এটা ডাইরেক্ট উনি গুলি করে, এবং সাথেই উনি ছিলেন, উনি পালায়ে যান নাই। উনি একজনকে গুলি করে, মানে সহকারী মনিরুলকে গুলি করেছেন, মেরে ফেলেছেন কনস্টেবল কাউসার। অতএব এখানে জামাত বিএনপিকে ফাঁসানোর কিছু নাই, সুযোগও নাই। তা আমরা এখনই এটা বলতে পারি, অনেক আমরা নিউজ দেখেছি পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার, ছাদের থেকে আত্মহত্যা, নিজেকে নিজে গুলি করে হত্যা, এবং আরো বিভিন্ন পুলিশ সদস্য বা পুলিশ অফিসারদের মৃত্যু সংবাদ আমরা পেয়েছি, যারা নিজেকে আত্মহত্যা করতেছে। আসলে কি আত্মহত্যা করে নাকি কোনো চক্রান্ত শিকার হয়ে তাদেরকে হত্যা করা হয়? এই বিষয়ে আমাদের আসলে জানা দরকার। কারণ একটা ফোর্স যখন তারা ট্রেনিং করে, সরকার তার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে দেশ নিয়ন্ত্রণে, দেশ রক্ষার স্বার্থে এবং আইন শৃঙ্খলা উন্নয়ন করার জন্য তাদেরকে নিয়োগ দেওয়া হয়। যখন একটা ফোর্স মারা যায়, সেটা যে কোনো বাহিনীরও, আমরা মর্মাহত হই, কারণ আমরা সেই ফোর্স থেকে এসেছি, সেই ডিফেন্স থেকে এসেছি। অতএব এই বিষয়গুলো কখনোই খামখেয়ালি করা যাবে না। আমি পুলিশ বাহিনীর মহাপরিদর্শক, যারা পুলিশ বাহিনীর প্রধান মহোদয় আছেন, আমি তাদেরকে বলবো, যারা গার্ড কমান্ডার আছেন, তাদের নিয়ন্ত্রণে যখন ডিউটি বন্টন হয়, কারোর সাথে কারো মনত্ব হলে যেন এক পোস্টে যেন দুজনকে একসাথে ডিউটি না দেওয়া হয়, এক একজনকে এক এক পোস্টে দেওয়া হবে, যাতে তার সাথে তার অন্তত সাক্ষাৎ না হয়। ডিউটি চেঞ্জিং এর বিষয়টা যেন এটা খুবই মাথায় রাখতে হবে। যা তার সাথে তার পূর্বে রাগারাগি ছিল, তার আপন তার রুমমেট কিনা তার সাথে পূর্বে ঝগড়া হয়েছিল না, একই পোস্টে দুজনে ডিউটি থাকলে সমন্বয়ভাবে তারা ডিউটি করবে না। সে একটু বেশি করবে, সে একটু কম করবে, কেউ 5 মিনিট ডিউটি লেট করে আসবে, নাইট ডিউটির সময় কেউ 5 মিনিট আগে আসবে, এটা নিয়ে একটা মনোমালিন্য হতেই পারে। তো আমি পুলিশ বাহিনীকে বলবো, আপনারা সবাই সচেতন হন, দেশের জন্য কাজ করেন, দেশের মানুষের ভালোবাসায় সিক্ত হন। এক দলকে খুশি করতে গিয়ে, একটি রাজনৈতিক দলকে খুশি করতে যে বিএনপি, জামাত, বিভিন্ন বাম দল, ডান দলকে টার্গেট করে আপনারা এই আইন শৃঙ্খলা বাহিনীকে আর কলঙ্কিত করবেন না। যে কলঙ্কিত না করে আপনাদের দর্শক, এই সাবেক সেনা সদস্যের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্য কোথাও শুরু করে দেবেন। আসসালামু আলাইকুম।